বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে স্থানীয় বিএনপির একটি সংঘর্ষ তারা জড়িত হয়েছে। এরই প্রেক্ষিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং যুব আন্দোলনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একত্রিত হয়ে বিএনপির বিরুদ্ধে তারা সমাবেশ করেছে, মানববন্ধন করেছে। বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু সরাসরি এই কথাটি উনি বলেছেন যে মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, যতই দিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে এবং যারা পদধারী রয়েছে তারাই কিন্তু জমি দখল, ভূমি দখল এবং টেন্ডারবাজি, দখলদারির সাথে কিন্তু তারা কানেক্টেড। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। মধ্যেই আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এছাড়াও ফেসবুক থেকে যারা যুক্ত হয়েছেন লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ভিডিওর সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে আজকের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। অন্তর্বর্তীকালীন সরকারের বয়স যত বাড়ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির যেই প্যাটার্ন, এই প্যাটার্নে তুলনামূলক একটা প্রতিদ্বন্দ্বী মনোভাব তৈরি হচ্ছে। বিশেষ করে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যকার যে একটা স্নায়ু যুদ্ধ এতদিন চলতেছিল, সেই স্নায়ু যুদ্ধের একটা অবসান হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা মাঠ পর্যায়ে একটা প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতায় পর্যায়ে উপেক্ষা করে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে। এইটা বাংলাদেশের এই যে নয়া রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন যে একটা স্পাইক তৈরি হয়েছে রাজনীতির, ইডিওলজিক্যাল যে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে এটা বাংলাদেশের নতুন ধারা রাজনীতির জন্য খুবই সিগনিফিক্যান্ট একটা চিহ্ন বা স্মারক, আমাদেরকে মনে রাখতে হবে এটি। বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে একটা শীতল যুদ্ধ ছিল, সেই শীতল যুদ্ধটা কেন সংঘর্ষে লিপ্ত হলো এটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। শুধু তাই না, আমরা সর্বশেষ গতকালকে যেই ঘটনাটি দেখলাম, বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে স্থানীয় বিএনপির একটি সংঘর্ষ তারা জড়িত হয়েছে। এরই প্রেক্ষিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং যুব আন্দোলনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একত্রিত হয়ে বিএনপির বিরুদ্ধে তারা সমাবেশ করেছে, মানববন্ধন করেছে। এটি বরিশালের বানারীপাড়ায়। আমরা এই ঘটনাটা যদি একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি ঘটেছিল। বরিশালের বানারীপাড়া বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাইশারি ইউনিয়ন শাখার সদস্য সচিব সবুর খান এবং তার বাহিনীর বিরুদ্ধে ছাত্র আন্দোলনের এক নেতাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেস ক্লাবের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন এবং সচেতন নাগরিক সমাজের ব্যানারে এক কর্মসূচি পালন করা হয়। এদিকে কর্মসূচি চলাকালে বিএনপি নেতা সবুর খানের নেতৃত্বে 20 থেকে 25 জন লাঠিসোঁটা নিয়ে আয়োজকদের ধাওয়া করলে তারা থানায় আশ্রয় নেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। খবর পেয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজউদ্দিন আহমেদ মৃধাসহ দলের জ্যেষ্ঠ নেতারা থানায় এসে দুপক্ষ নিয়ে বৈঠক করেন। তারা বিষয়টির সমাধানের আশ্বাস দেন। পরে সবুর মেম্বার ও তার লোকজন থানা থেকে চলে গেলে আটকে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র ও যুব আন্দোলন নেতাকর্মীরা বের হন। আমরা যে ঘটনাটি দেখলাম, বিএনপির ওই শাখার দায়িত্বশীল সবুর খান একটি প্রোগ্রামে সরাসরি তারা হামলা করে এবং তাদের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ মানববন্ধন করে। এই মানববন্ধনের যেই কারণ, সেই কারণটি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি কারণে তারা মানববন্ধনটি করেছিল। জানা গেছে বানারীপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এবং উপজেলার শিয়ালকাঠি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাবুদ্দিন কয়েক বছর ধরে বার্ষিক মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। গত শুক্রবার জুমার নামাজে অনুসারীদের নিয়ে উপস্থিত হয়ে বিএনপি নেতা সবুর মেম্বার নিজেকে মাহফিল কমিটির সভাপতি ঘোষণা করেন। এর প্রতিবাদ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও মসজিদের সহসম্পাদক নাইমুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে সবুর মেম্বার ও তার অনুসারীরা তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। এর প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়। ফলে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধর করা হয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনাটি ঘটিত হয়েছে মসজিদ এবং মাহফিল কমিটির সভাপতি দায়িত্বকে ঘিরে। এই জায়গায় চলমান যেই প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ায় ইসলামী আন্দোলনের বানারীপাড়ার সভাপতিই ছিল ওই মসজিদ কমিটির সভাপতি এবং বার্ষিক মাহফিলের সভাপতি। কিন্তু এর বিপরীতে বিএনপির স্থানীয় নেতা নিজেকে দাবি করে যে আমি ওই কমিটির সভাপতি এবং স্থানীয় মসজিদের কমিটির যারা রয়েছে তারা এটা প্রোটেস্ট করে এবং প্রোটেস্টের এগেনস্টেই কিন্তু একটা সংঘর্ষ ওই জায়গায় লিপ্ত হয়। তার এগেনস্টে তারা মানববন্ধন বা এই জাতীয় প্রোগ্রামগুলো করে থাকে। ফলে ঘটনা যা দাঁড়াচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে যে একটা সংঘাতের নতুন মাত্রা যুক্ত হয়েছে, এইটা আমাদের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে না এবং এইটা বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে একটা নতুন সংকট তৈরি করবে বলে আমি মনে করি। বিএনপির বিগত 16 বছর তাদের যে অর্জন, সেই অর্জন শুধুমাত্র কিন্তু তারা যে নির্যাতিত এবং তারা রাজনৈতিকভাবে মাঠে যে দাঁড়াতে পারে নাই এবং তাদের উপর যে জুলুম করা হয়েছে, তাদের একমাত্র পয়েন্টই কিন্তু যে তারা মাজলুম। কিন্তু এর বিপরীতে পলিটিক্যালি তাদের যে অর্জন, এই অর্জন ওইভাবে উল্লেখ করার মতো কিছু ছিল না। ফলে রাজনৈতিক পরিবর্তনে এই জুলাই বিপ্লবের যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে কিন্তু ছাত্র এবং জনতার আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু পরিবর্তিত হয়েছে। সো এইটার পরে এসে যখন বিএনপি আস্তে আস্তে নিজেদের খোলস থেকে বের হয়ে এসে তারা যখন বিভিন্নভাবে স্থানীয়ভাবে এবং তৃণমূল পর্যায়ের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের জমি দখল সহ নানান ধরনের দখলবাজি, টেন্ডারবাজি এবং যেই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো যখন প্রকাশ্যে হাজির করেছে, তখন কিন্তু রাজনীতিতে যেই নতুন সংকট, এই সংকটটা কিন্তু খুব দারুণভাবে সামনে এসেছে এবং বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে নিয়ন্ত্রণের যে জায়গাটা, এই জায়গাটা খুব অসহায়ত্ব, কেন্দ্রের যে অসহায়ত্ব বিএনপির, এটিও কিন্তু চোখে পড়েছে বড় আকারে। যেটি আমরা দেখতে পেয়েছি বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু সরাসরি এই কথাই উনি বলেছেন যে মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, যতই দিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে এবং যারা পদধারী রয়েছে তারাই কিন্তু জমি দখল, ভূমি দখল এবং টেন্ডারবাজি, দখলদারির সাথে কিন্তু তারা কানেক্টেড এবং দিনে দিনে সংকটটি কিন্তু আরো বেশি গভীর হচ্ছে। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে, বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কিন্তু কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই এবং কোনো ক্ষেত্রে ওভার ব্লেসড, তৃণমূলের কোনো নেতাকর্মীর ওপর ওভার ব্লেসড এবং তার মানে হচ্ছে যে নেতাকর্মীদের প্রতি একটা সফট সহানুভূতিও কেন্দ্র থেকে দেখানো হচ্ছে। এই ধরনের কথাও কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বীকার করেছেন বা উনি একটা অসহায় উক্তি দিয়েছেন, এই ধরনের একটি কথা বলেছেন। আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না, কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। সো নেতাকর্মীরাও কনফিউজড। আচ্ছা, কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে? আসলেই কি আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটি ভরার, জমি দখল, এগুলো থেকে কেন্দ্র আসলেই চায় আমরা অফ থাকি? এবং একটা কনফিউজিং পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এটি বাংলাদেশের, আমি শুধু বিএনপি রাজনীতির কথা বলবো না, আমি বলবো যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের যে নতুন ধারা রাজনীতি শুরু হয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের যে একটা রাজনৈতিক চাহিদা এবং রাজনীতির মাঠে তারা যে একটা সমতা, ন্যায্যতা এবং তারা জবাবদিহিতা এবং পরিষ্কার একটা ক্লিন রাজনীতি চাচ্ছে, এই রাজনীতির চাহিদার প্রেক্ষিতে বিএনপি কিন্তু ওইভাবে যোগানটা দিতে পারতেছে না। ফলে তারা কিন্তু অসহায়ত্ব স্বীকার করেই তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে যে এখন নির্বাচন লাগবে, নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। ফলে আমি মনে করি বিএনপি যদি কোনোভাবেই তাদের এই যে বর্তমান চরিত্র, এই চরিত্র থেকে বের হয়ে না আসে, তাদের তৃণমূলের নেতাকর্মী সহ বিভিন্নভাবে তারা যে একটা কন্ট্রোলিং সিস্টেম কেন্দ্রের, এটি যদি অবস্থান করতে না পারে, তৈরি করতে না পারে, তাহলে কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশের তরুণ সমাজের কাছে বিএনপির যেই চাহিদা, সেই চাহিদা কিন্তু ক্রমান্বয়ে নিচের দিকে ধাবিত হবে বলে আমি মনে করি। ফলে এই জায়গায় আমি মনে করি বিএনপি
বাংলাদেশের একটি প্রভাবশালী এবং বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক শক্তি এবং বৃহত্তম রাজনৈতিক দল এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের একটি অন্যতম শক্তি হিসেবে তারা মাঠে যেইভাবে নির্যাতিত, নিপীড়িত এবং আন্দোলনের পথে ছিল, পরিবর্তিত রাজনীতিতে, একটা পুনর্গঠনের রাজনীতিতে বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে পুনর্বাসনের জন্য যেই পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতেও তারা যদি একটা গার্ডিয়ানশিপ নিতে না পারে, তারা যদি ক্লিন ইমেজের পলিটিক্সটা তৈরি করতে না পারে, তাহলে কিন্তু এটি বাংলাদেশের আগামী রাজনীতির জন্য একটা দারুণ সংকট তৈরি করবে এবং বাংলাদেশের তরুণদের কাছে বিএনপির যে ইমেজ, এই ইমেজ কিন্তু তুলনামূলকভাবে ক্রমাগত ডিক্লাইনিং করতেছে, পতনের দিকে যাচ্ছে। ফলে এইটাও কিন্তু বিএনপি সহ যারা বাংলাদেশের নতুন ধারা রাজনীতির জন্য চিন্তা করতেছে বা করতেছে, তাদের সবার কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষকে ওই উন্নয়নের গল্প শুনিয়ে যেরকম আওয়ামী লীগ, ওবায়দুল কাদের তার বিভিন্ন বক্তব্যে যেরকম শুধুমাত্র উন্নয়নের গল্প বলতো, এই উন্নয়নের গল্প দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই। ফলে আমি মনে করি এখন বিএনপি যদি তাদের নেতাকর্মীদেরকে এবং তাদের ইন্টারনাল যে পলিটিক্স রয়েছে, ইন্টারনাল যে সংগঠন রয়েছে, সেই জায়গায় কন্ট্রোল না করে শুধুমাত্র যদি নির্বাচনের জিকির করে, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ ওই উন্নয়নের গল্পের মধ্যে শুধু নির্বাচনের জিকির দিয়ে কিন্তু বিএনপির প্রতি ধাবিত হবে না। বিএনপিকে গঠনমূলক রাজনীতি এবং তারুণ্যের যে রাজনীতি রয়েছে, তারুণ্যের রাজনীতির দিকে হাঁটতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশের অন্যান্য যারা রাজনীতি করতেছে তাদেরকেও একটা সহানুভূতিশীল এবং একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্র্যাকটিসের দিকে যাওয়া লাগবে। সেই জায়গায় আমরা নতুনভাবে আর কোনো সংকট বাংলাদেশে তৈরি হোক, এটি নতুন ধারার রাজনীতি যারা চিন্তা করে তারা কোনোভাবেই মানতে পারে না। আজকে আমার ভিডিওতে যারা যুক্ত ছিলেন সকলকে কৃতজ্ঞতা এবং আমার নেক্সট ভিডিওতে যুক্ত হবেন সেই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।